ধর্ম সবচাইতে পবিত্র জিনিস। ধর্ম কি? যা ধারণ করে। কাকে ধারণ করে? যে তা পালন করে তাকে। কে পালন করে? মানুষ। তাহলে ধর্মের কাজ মানুষকে পালন করা, হনন করা না। সেই ধর্মকে ব্যবহার করে যখন মানুষকে হনন করা হয়, সেই ধর্মকে ব্যবহার করে যখন রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা হয়, রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা হয়, তখন সেটা অধর্ম হয়। পৃথিবীর সমস্ত ধর্মের জন্মের ইতিহাস দেখলে দেখা যাবে যে প্রত্যেকটা ধর্ম জন্মেছে প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে। তৎকালীন যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহের স্লোগান পৃথিবীর সমস্ত ধর্মের জন্মদাতা। বুদ্ধ থেকে শুরু করে নানক, কবির, দাদু, হযরত মোহাম্মদ, জেসাস ক্রাইস্ট, সকলের ক্ষেত্রে এই ইতিহাস সত্য। এখন আমাদের সমস্যা হচ্ছে এই যে পবিত্র ধর্ম, সেই ধর্মকে ব্যবহার করে একজন মিথ্যে বলে যাচ্ছেন। ইংরেজিতে কি বলবো? রিলিজিয়াস লায়ার। আমি ঠিক জানি না, ইংরেজিটা খুঁজে পাচ্ছি না। আর একজন প্যাথোলজিক্যাল লায়ার। এখন এই দুই লায়ার অষ্টাদশ লোকসভা নির্বাচনের 7 দফায় আজকে সহ যতগুলো বক্তৃতা করেছেন, আমি সুমনকে প্রথমেই অনুরোধ করব সেই সমস্ত বক্তৃতাগুলো এবিপি আনন্দ সম্ভব হলে তাদের আর্কাইভে একটি LIE ব্রেরি বানিয়ে সেখানে সংরক্ষিত করে রাখুক, ভবিষ্যতের ইতিহাসের ছাত্রদের কাজে লাগবে। হ্যাঁ, ঠিকই তো, রাজনীতি মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এখন খাদ্যমন্ত্রী জেলে কেন 10,000 কোটি টাকার চাল চুরি হয়েছে? খাদ্য তো তাদের কাছে টপ প্রায়োরিটি। আমাদের 5 রকমের রেশন কার্ডের ভিতর 3 রকমের রেশন কার্ড কেন্দ্রীয় সরকারের, গোটা দেশে চালু, AAY, PHH, SPHH। এই 3 রকমের রেশন কার্ড পশ্চিমবঙ্গে 6 কোটি 2 লক্ষ মানুষের আছে। এই 3 রকমের রেশন কার্ডের চাল সেটা কেন্দ্র থেকে আসে, খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী আসে। মুখ্যমন্ত্রী পরশুদিনের বক্তৃতায় বললেন চালের জন্য কেন্দ্র 1 পয়সা দেয় না। বলা যায়, বললেন, কিন্তু গোটা ভারতবর্ষের আর কোনো মুখ্যমন্ত্রী এটা বলেননি। প্যাথোলজিক্যাল লায়ার। ঠিকই তো, বস্ত্র, একদম সুমন ঠিক কথা বলেছে, মানে বক্তা সুমন। আচ্ছা, আমাদের বস্ত্রের সমস্যা কি? এই মুহূর্তে পশ্চিমবাংলায় 100 জনের ভিতর 34 জন মানুষের, তার ভিতর সিংহভাগ মহিলা, যাদের একাধিক বস্ত্র নেই। সুতরাং বাংলা এগোচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের পথ ধরে। এখন কেন লক্ষ্মীর ভাণ্ডার থাকলে সরস্বতীর ভাণ্ডার থাকে না আমি জানি না। সেই জন্য শিক্ষায় 8,205টা সরকারি স্কুল উঠে গেছে, কারণ ভাণ্ডারটা তো লক্ষ্মীর, সরস্বতীর না। বাসস্থান, মুখ্যমন্ত্রী রোজ বলে যাচ্ছেন সকলকে বাসস্থান দিচ্ছেন। আচ্ছা, এই বাসস্থানের প্রকল্প ভারতবর্ষে চালু করেছিলেন কে? শ্রীমতী ইন্দিরা গান্ধী। কার নামে? পণ্ডিত জওহরলাল নেহরুর নামে। শ্রীমতী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে রাজীব গান্ধী সেটাকে করলেন ইন্দিরা আবাস যোজনা। তারপরে 12 জন প্রধানমন্ত্রী হলেন, কেউ নাম বদলানেন না। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে নাম বদলে করলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রকল্পটা এক। তাহলে প্রকল্পের নাম বদলায়, প্রকল্প বদলায় না। বাম আমলে চালু হওয়া বিধবা ভাতা আজও চালু আছে। বাম আমলে চালু হওয়া 10ম শ্রেণী পর্যন্ত টিউশন ফি নেব না, 12শ শ্রেণী পর্যন্ত নেব না, কলেজে নেব না, আজও চালু আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বন্ধ করতে পারেননি, বাপ ধরে নিচ্ছি বন্ধ করতে চাননি। তাহলে রাজ্যের সেই মুখ্যমন্ত্রী কেন গোটা রাজ্যের মানুষকে ভুল বোঝাচ্ছেন তৃণমূল না জিতলে পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে? এবছরেরও বাজেটে নামখানা লক্ষ্মীকান্তপুর রেল লাইনের জন্য 1,000 টাকা বরাদ্দ হয়েছে। 1,000 টাকা বরাদ্দ করার মানে কি? প্রকল্পটাকে রেখে দেওয়া, আসলে প্রকল্পটার কোনো কাজ না করা।
তাহলে প্রকল্প তুলে দেওয়া যায় না, এটাই সংবিধান। এবং সকলেই জানেন যে কোনো একটি সরকারের চালু করা প্রকল্প অন্য সরকার তুলে দিতে চাইলে কমপক্ষে 3/4 মেজরিটিতে সেই বিল পাশ করাতে হয় আইনসভায়, এবং তারপরে সেটাতে রাজ্যপালের সম্মতি লাগে। আমাদের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন দীর্ঘদিন, রাজ্যের মুখ্যমন্ত্রী 13 বছর ধরে। তিনি এ সত্যটা জানেন না এমনটা হতেই পারে না, কিন্তু তিনি এই কথাটা ধারাবাহিকভাবে বলে যাচ্ছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তাদের ভোটটাকে এনশিওর করার জন্য, তাদের ভোট হাতছাড়া না হতে দেওয়ার জন্য। চিকিৎসা সুমন উল্লেখ করেছে, আমাদের একেবারে প্রাথমিক গ্রামীণ হাসপাতাল থেকে রাজ্যের সবচাইতে বড় পিজি হাসপাতাল পর্যন্ত 1727 জন চিকিৎসক নেই, পদ শূন্য। 6000-এর বেশি নার্স নেই, 2500 টেকনিশিয়ান নেই। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। তৃণমূল সরকার এই বিষয়কে কেন্দ্র করে যে অগ্রসরমানতার পরিচয় বহন করছে সেটা জ্যোতিপ্রিয় মল্লিক জেলে বসে হাড়ে হাড়ে টের পাইয়ে দিচ্ছেন, আর বাকিবুর রহমান আর শেখ শাহজাহান তার প্রমাণ হিসাবে থাকছেন। আর তারই সঙ্গে উন্নয়ন উন্নয়ন করে চিৎকার করতে করতে এই যে হিংসার কথা বললেন আজকের বিষয়ে, তো জিতেনবাবু বললেন যে নিচের তলায় এইরকম কিছু মস্তানি ফস্তানি থাকলেও উপর তলায় মস্তানি সেটা তৃণমূলই দেখাচ্ছে। হ্যাঁ, ঠিকই তো। কোচবিহারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তো তৃণমূল, আবার কোচবিহারের প্রথম দফায় ভোট হওয়াতে উদয়ন গুহ তো বিজেপি। সবচাইতে বেশি সংঘাতের ঘটনা এই নির্বাচনে শুরু হয়েছিল উদয়ন গুহ আর নিশীথ বাবুর মধ্য দিয়ে, তাদের কথাবার্তার মধ্য দিয়ে, তাদের আচরণের মধ্য দিয়ে, ভোটের দিন তাদের ভূমিকার মধ্য দিয়ে। কেউ একথাকে অস্বীকার করবেন না বলেই আমি বিশ্বাস করি। এখন তাদের ভিতর কে নিচের তলায় আমি ঠিক খুঁজে বের করতে পারবো না। রাজ্যে ঠিক কতগুলো বোমার কারখানা আছে খাগড়াগড় সবাই জানি, এগরা সবাই জানি, দত্তপুকুর সবাই জানি, কাকদ্বীপ সবাই জানি, মহেশতলা সবাই জানি, গার্ডেন রিচ সবাই জানি। আচ্ছা, রাজ্যে এই সময়কালের ভিতর সুমনকে কতবার নিউজ করতে হয়েছে? বল ভেবে বোমায় লাথি মেরে শিশুর মৃত্যু, কোনো একটা জায়গায় ঝোপের ভিতর বোমা পড়েছিল, সেই ঝোপ দিয়ে যাওয়ার সময় তাতে পা লেগে শিশুর মৃত্যু। কতবার সুমনকে নিউজ করতে হয়েছে? সুমনের আর্কাইভ খুলে বলুক। তো রাজ্যের যে প্রশাসন রাজ্যকে শান্তিপূর্ণ রাখতে চায়, হিংসাকে বর্জন করাতে চায়, সেই প্রশাসনের আমলে এত বোমা চতুর্দিকে, এবং সবশেষ শেখ শাহজাহানের ডেরায় আমেরিকান রিভলভার আবিষ্কার হয়। ওটাও বোধহয় অনিল বিশ্বাসী রাস্তা তৈরি করে দিয়েছিল, তাই না সুমনবাবু? এখন এতগুলো ঘটনার মাঝখানে হাজিনগর, বসিরহাট, আমতা, ধূপগুড়ি, এই দাঙ্গাগুলো আসলে দাঙ্গা না, তাই সুমনবাবুর চোখে পড়েনি। আসলে সব দাঙ্গা সবার চোখে তো পড়ে না, কিন্তু এই জায়গাগুলোতেও দাঙ্গা হয়েছে, এবং সেই সমস্ত দাঙ্গাগুলোতেও মানুষই তো ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশের প্রধানমন্ত্রী বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও। এখন কি করব বলুন তো? নিজের বউকে বর্জন করে এখন আবার মাকেও বর্জন করলেন, বললেন জৈবিক উপায়ে আমার জন্ম হয়নি, আমি ঈশ্বরের দূত। এখন মুশকিল হলো হচ্ছে আমাদের রাজ্যে যিনি উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন তিনি বললেন রামায়ণ, মহাভারত, গীতা, কোরআন, বাইবেল সব একদিন খতম হয়ে যাবে, আমার উন্নয়ন কোনোদিন খতম হবে না। এই ধরনের মহান মানুষদের নিয়ে আলোচনা করবার অধিকার আমার কিংবা এই অ্যাঙ্কর সুমনের এই দুঃসাহস কি করে হয় আমি ঠিক সেটা জানি না। তবে হয়ে যখন গেছে একবার দুঃসাহসটা, তখন এটা বলে দেওয়া ভালো যে আমাদের প্রধানমন্ত্রী আজকে অশোকনগরে বক্তৃতা দিয়ে গিয়ে বলেছেন যে তিনি কোনোদিন কোনো দুর্নীতির সঙ্গে থাকেননি। আচ্ছা, পিগাসাসটা ঠিক কী ছিল? পিএম কেয়ার্স ফান্ডে ঠিক কত টাকা জমা পড়েছে, কে কে দিয়েছে?
আচ্ছা, ইলেকটোরাল বন্ডটাকে আরটিআইয়ের বাইরে রাখা হয়েছিল কেন? কেন সুপ্রিম কোর্টকে অর্ডার দিতে হলো এবং তারপরে স্টেট ব্যাংককে বাধ্য করতে হলো সুপ্রিম কোর্টকে তালিকা দেওয়ার জন্য? আচ্ছা, এই যে রাফায়েল বিমান মনমোহন সিং কিনবার চুক্তিতে অগ্রসর হয়েছিলেন, সেই চুক্তিটা পরে যেভাবে রূপায়িত হলো তাতে এতটা ফারাক কি করে হয়ে গেল? আচ্ছা, ওই দ্বারকা এক্সপ্রেসওয়ে তৈরি করতে পার কিলোমিটার ২৫০০ কোটি টাকা কেন খরচ হলো? আর সবচেয়ে বড় কথা, আজকে মাননীয় প্রধানমন্ত্রী রাজ্যের মানুষের কাছে আবেদন জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন, তাহলে সিপিএমকে ভোট দিয়ে আপনাদের লাভ কি? এরপরেও যদি কেউ বলেন কোথাও কোনো সেটিংয়ের গন্ধ কেউ খুঁজবেন না, আসলে সেটিং একটি ভয়ঙ্কর রকমের অপপ্রচার, তাহলে তাকে ৩ বার প্রণাম করা ছাড়া তো আমার কাছে কোনো উপায় থাকবে না। চলছেটা কি আসলে গোটা রাজ্যটা জুড়ে? সংখ্যালঘু মানুষের সবচাইতে পবিত্রতম উৎসব ঈদ। আচ্ছা, ঈদের মঞ্চকে রাজনীতির মঞ্চে কে পরিণত করেছে? কে ঈদের দিন হিজাব পরে নামাজ পড়তে গিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম করে বলেছে ওদেরকে কোনো ভোট দেবেন না? অধিকার আছে। এখানে ইয়াহিয়া সাহেব আছেন, পরে বলবেন। আমি ইয়াহিয়া সাহেবকে অনুরোধ করব, এই উৎসব যারা রেড রোডে সংগঠিত করেন তারা কেন অনুমতি দেবেন ঈদের মঞ্চকে রাজনীতির মঞ্চে পরিণত করবার জন্য? আবার উল্টো দিকে পুজো উদ্বোধন যখন করতে আসেন, সেখানে তো দুদলের প্রতিযোগিতা হয়। পুজো উদ্বোধন করতে এসে মাননীয় রাজ্যপাল দুর্গা সম্পর্কে যা বলেন তার চাইতে নরেন্দ্র মোদী সম্পর্কে বেশি বলেন কেন? আমার জানা নেই। ফলে এই যে আমাদের যে পবিত্র ধর্ম যা দিয়ে আমি শুরু করেছিলাম, তাকে প্রত্যেক দিন কলুষিত করবার কাজ চলছে। এবং ধর্মকে কলুষিত করার চাইতে বড় অধর্ম তো আর কিছু হতে পারে না। কেউ বলতেই পারেন আপনি বামপন্থী, আপনি এত ধর্মের কথা বলছেন, বামপন্থার সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই। 1917 সালে বিপ্লব হওয়ার পরে লেনিন সোভিয়েত ইউনিয়নের সব চার্চ ভেঙে দেননি। আজও চীন কমিউনিস্ট রাষ্ট্র। বিপ্লবের আগে যতগুলো বৌদ্ধ মঠ ছিল, গুহা ছিল, একটাকেও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়নি। ভিয়েতনামেও হয়নি, কিউবাতেও হয়নি। আমাদের আপত্তি ধর্মকে রাজনীতিতে ব্যবহারের বিরুদ্ধে। ধর্মের সাথে আমাদের কোনো বিরোধ নেই, ধর্মপ্রাণ মানুষ ধর্ম করবেন। কিন্তু তার মানে কি এইটা যে 400 একর জমির অবাস্তব দাবি উত্থাপন করে একজন ভদ্রমহিলা আমাদের রাজ্য থেকে টাটার মোটর গাড়ির কারখানাকে গুজরাটের সানন্দে তাড়িয়ে দিলেন, আর সেই ভদ্রমহিলা ইসকনকে 600 একর জমি বিনা পয়সায় দিয়ে দেবেন মন্দির তৈরির জন্য? এটা নিশ্চয়ই সবাই একমত যে আমাদের পৃথিবীতে যত ধর্মীয় সংগঠন আছে তার ভিতর সবচাইতে বড় লোক সংগঠনের নাম ইসকন। তাহলে সেই ইসকন তারা চাইলে 600 কেন 6000 একরের উপর মন্দির বানাক, আমার তাতে কোনো আপত্তি নেই। জমিটা কিনে নেবে না কেন সরকারের থেকে? সরকার তার ঘরের আয় আসার রাস্তাটা বন্ধ করবে কেন? সরকার কি ঠিক করেই রেখেছে মদের উপর ট্যাক্স থেকেই তার যাবতীয় আয় হয়ে যাবে? এই বছরের বাজেটে যে 1,02,000 কোটি টাকা আয় ধরা হয়েছে, তার 22,000 কোটি টাকা আসবে মদের উপর ট্যাক্স থেকে। এটা যদি একটা সরকারের সিদ্ধান্ত হয়, ডিআর লটারির প্রথম পুরস্কার একটা নির্দিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতার পরিবারের 3 জন সদস্য যদি 3 বার পায়, তাহলে বোঝাই যায় রাজ্যটা আসলে 7টা লটারি জুয়া আর তার সঙ্গে মদের উপর ভাসছে। এবং তার সঙ্গে অবশ্যই আমাদের দিদি নাম্বার ওয়ার্ড রচনা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের রাস্তা দিয়ে যেতে যেতে ধোঁয়া 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 চারদিকে কত কলকারখানা দেখে ফেলেন, এবং বোঝাই যায় সিঙ্গুরের পরিত্যক্ত জমিতে তৃণমূলের যে দুষ্কৃতীরা বসে বসে গাঁজা খান, সেই গাঁজার ধোঁয়া অনেক দূর পর্যন্ত উড়ে যায়। সুতরাং সেই ধোঁয়াকে যদি দূর করতে হয়, তার আস্তরণের পেছন থেকে যদি আসল সত্যটাকে খুঁজে বের করতে হয়, আমি সুমন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানকে যদি অগ্রাধিকার দিতে হয়, তাহলে নেতা নয়, নীতি বদলাও। নীতি বদলানোটাই 8ম লোকসভা নির্বাচনের শপথ হোক। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ তন্ময়দা।
ধোঁয়া দিয়ে তন্ময়দা শেষ করলো, যার ফলে ধোঁয়া আর রাজনৈতিক ধোঁয়াশা সরিয়ে ধোঁয়াশা ইত্যাদি কেটে গেলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পান্ডুয়া। তার কারণ ওই তন্ময়দা বলছিল না যে বল ভেবে, সেটা অবশ্য বাম আমলেও হয়েছে, এই আমলে সেটা ক্রমশ বেড়েছে। সত্যি সত্যি পরিসংখ্যানের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। পান্ডুয়াতে 3 জন বাচ্চা আহত, তাদের মধ্যে একটি শিশুকে আমরা হারালাম। তন্ময়দা ধর্মের সবথেকে বেশি সময় নিয়ে ধর্ম নিয়ে বামপন্থীদের অবস্থানটাকে একদম পরিষ্কার করেছে। তন্ময়দা বলছে হ্যাঁ, ধর্মকে রাজনীতিতে ব্যবহারের বিরুদ্ধে বামপন্থীরা, ধর্মের বিরুদ্ধে নয়। ঠিকই তো, অবস্থান পরিষ্কার। কিন্তু তন্ময়দার কাছে আমার অবধারিত প্রশ্ন থাকবে যে এই বছর মার্চ মাসে রানাঘাটের সিপিএম প্রার্থী অলোকেশ দাস, তিনি চাকদার মতুয়া মহাসম্মেলনে গিয়ে গলায় মালা পরে যে ভাষণটা দিয়েছিলেন, সেটা কি ধর্ম না রাজনীতি, নাকি সেটা ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে দেয়া? তন্ময়দা হিংসার কথা এত বললেন, মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। তন্ময়দা নিজেও জানে যে ভোটে হানাহানি কিন্তু এই ট্র্যাডিশনটা তৃণমূল কংগ্রেস আমদানি করেনি। সিপিএম আমলের গুল্ম এখন একেবারেই মহিরুহুতে পরিণত হয়েছে। ভোটের দুপুরে আমার স্ট্রিট, বেলেঘাটা, বরানগর, কাশীপুর, উত্তর কিংবা দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে যে সন্ত্রাস আর বোমাবাজি হতো, তার সাক্ষী আমরা সবাই। বাংলার ভোট সন্ত্রাসে বাম আমলেও গোটা দেশে হইচই পড়ে যেত। আমার মনে আছে 1989 সালের মে মাসে কংগ্রেসের শিবলাল যাদব এবং দেবীলাল যাদব খুন হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকেও বলতে হয়েছিল যে বাংলায় কারো প্রাণ নিরাপদ নয়। আর জ্যোতি বসু তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছিলেন যে দুজনের মৃত্যু হয়েছে, দুজনেই অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। সুতরাং সেই ট্র্যাডিশন সমানে চলছে।